বিরক্ত ভঙ্গিতে নিজের ঘরে বসে আছে আরশাদ। বাড়িটা মানুষে মানুষে গিজগিজ করছে, কোথাও পা ফেলার জায়গা পর্যন্ত নেই। একমাত্র এই ঘরটাতেই শান্তি। এমনিতেই রাগে তার গা জ্বলে যাচ্ছে। সে কখন থেকে অরাকে ফোন করে যাচ্ছে, অথচ তার ফোন তোলার নামগন্ধ নেই। আরশাদ বুঝতে পারছে অরা জেনে বুঝে ইগনোর করছে না তাকে। সেই সাধ্য প্রকৃতি তাকে দেয়নি। রাজ্যের মানুষজনের সামনে পড়ে যাওয়ায় ফোন রিসিভ করতে পারছে না। হঠাৎ দরজার দিকে চোখ পড়ল আরশাদের। রনি, আকাশ, পবন আর মিশন এক লাইন দিয়ে তার ঘরের ভিতর ঢুকছে। এদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে যেন অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে। পবন আরশাদের ফুফাতো ভাই, আর মিশন চাচাতো, অর্থাৎ সে মেহেরের ভাই। আর এদিকে রনি তার বড় মামার ছেলে। সারা দেশের তরুণেরা আরশাদকে নিজের আইডল মনে করতে শুরু করেছে সে সুপারস্টারে পরিণত হবার পর। অথচ রনি সেই ছোটবেলা থেকে আইডল মনে করে তার আরশাদ ভাইকে। কাজিনদের মধ্যে রনি তার সবচেয়ে প্রিয়। আরশাদের বৈশিষ্ট্যই বোধহয় যাদের একটু বেশি ভালোবাসে তাদের ধমকের উপর রাখে। রনির বেলায়ও তার ব্যতিক্রম নয়। আরশাদ ভ্রুকুচকে বলল, কি চাই? রনি হাসি মুখে এসে আরশাদের পাশে বসে বলল, কেন আমরা তোমার সঙ্গে গল্প করতে আসতে পারি না? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, না পারিস না। রনি আহত গলায় বলল, আরশাদ ভাই এমন ফায়ার হয়ে আসো কেন? তোমার বিয়ে কোথায় আনন্দ ফুর্তি করবে, নাচ গান করবে? যার বিয়ে সে নাচ গান করে, আগে জানতাম না তো। রনি থতমত খেয়ে বলল, নতুন কিছু করতে অসুবিধা কোথায় আরশাদ ভাই? আরশাদ ক্লান্ত গলায় বলল, অনেক সময় নষ্ট করেছিস, এবার তোরা কি উদ্দেশ্যে এসেছিস সেটা বল। রনি ইতস্তত করে বলল, একটা সমস্যা হয়ে গেছে আরশাদ ভাই। কি সমস্যা? রনি মনে মনে কথা গুছাচ্ছে। তাকে নীরবতায় দেখে পবন এক লাফ দিয়ে বলল, আমরা নাচতে পারি? রনি চোখ গরম করে তাকাতে চুপসে গেল পবন। আরশাদ ধমকের সুরে বলল, নাচতে পারিস না মানে? রনি নিজেকে সামলে যথাসম্ভব হাসি মুখে বলল, আসলে কি আরশাদ ভাই, বিয়ে বাড়িতে কত কাজ। আমি আজ 3বার বাজারে গিয়েছি। একবার গ্যাস সিলিন্ডার আনতে, একবার ফুলের মালা আনতে, একবার চাচার সিগারেট আনতে। এই পবন তুই কি করেছিস রে? পবন জোর গলায় বলল, আমি সারাদিন ডেকোরেটরের লোকদের পিছন পিছন ঘুরছি। মিশন বলল, আর আমি আজ সন্ধ্যায় বাড়ির সবার জন্য চা বানিয়েছি। রনি মুগ্ধ গলায় বলল, প্রাউড অফ ইউ বয়েস। দেখছো ভাইয়া, আমাদের পরিবারের ছেলেরা কত কাজের। এই আকাশ, তুই কি করেছিস রে? আকাশ মাথা চুলকে বলল, আমি মই ধরে দাঁড়িয়েছিলাম। বিরক্ত চোখে রনি তাকালো আকাশের দিকে। এই গাধাটাকে কিছু জিজ্ঞাসা করায় ভুল হয়েছে। আরশাদ কৃত্রিম বিস্ময় নিয়ে থমথমে গলায় বলল, বাবা, তোদের এই ঋণ আমি কি করে শোধ করি? তোরা না থাকলে তো আমার বিয়েটাই হতো না। রনি বিগলিত গলায় বলল, কি যে বলো না আরশাদ ভাই, তোমার জন্য তো জান হাজির। আসল কথাটা বল না বাবা। সারাদিন এত এত কাজের চাপে আমরা তো আর প্র্যাকটিস করার সময় পাইনি, অথচ গায়ের হলুদ কালকে। আরশাদ অবাক গলায় বলল, তোরা তো হারবি। ওইদিকে মেয়েরা সারাদিন লাউড স্পিকারে গান বাজিয়ে প্র্যাকটিস করেছে। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। আরশাদ ঝাঁঝালো কণ্ঠে বলল, মানে? আরশাদ ভাই, আমাদের নাচ শিখিয়ে দাও না প্লিজ। আরশাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত গলায় বলল, অসম্ভব, আমি কোনো নাচ টাচ পারি না। রনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আরশাদের পেছনে ছুটতে ছুটতে বলল, এটা একটা কথা বললে আরশাদ ভাই? তোমার ডান্স চ্যাপ্টারের জন্য সারা দেশের মেয়েরা পাগল। আকাশ ওদিক থেকে জোর গলায় বলল, শুধু মেয়েরাই কেন, ছেলেরাও পাগল। আরশাদ গম্ভীর মুখে বলল, সেই সময় কোরিওগ্রাফার থাকে, শটের আগ মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিসের সুযোগ থাকে। রনি বলল, শোনো না আরশাদ ভাই, মোটামুটি একটা প্ল্যান আমরা করেছি। মেয়েরা কোন কোন গানে নাচছে তুমি জানো? আরশাদ গম্ভীর গলায় বলল, না জেনে উপায় কি, সারাদিন শুনতে শুনতে সবগুলো গান মুখস্থ হয়ে গেছে। রনি বুঝ দেওয়ার ভঙ্গিতে বলল, বাংলাদেশের মেয়ে বিয়ান সাহ আর লীলাবালি, এই 3টা গান হলো যে কোনো বিয়েবাড়ির জাতীয় সঙ্গীত। কিন্তু আমরা নাচবো ভিন্ন গানে, তোমার সিনেমার গানে। যার বিয়ে আমরা তার সিনেমার গানে নাচছি। কতটা ক্রিয়েটিভ একবার ভেবে দেখো। গানের সিলেকশনের জন্যই তো বিচারক প্যানেলের বাউনি পয়েন্ট পাবো। আরশাদ রাগী কণ্ঠে বলল, নাচ না জানলে ব্রাউনি পয়েন্টে কোনো কাজ হবে না, আর আমি এই ব্যাপারে তোমাদের কোনো হেল্প করতে পারবো না। কথা ছিল তোরা নিজের কোরিওগ্রাফার করে পারফর্ম করবি। আকাশ এগিয়ে এসে অসহায় গলায় বলল, মেয়েরা 1,63,000 চেকটা নিয়ে যাবে আর আমরা কিছুই করতে পারবো না।
কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আরশাদ। গভীর চিন্তাভাবনায় ডুবে গেল সে। আসলেই তো জেনে বুঝে নিজের ভাইগুলো ব্যর্থতার মুখে ঠেলে দিবে সে, তাও আবার কাদের বিপক্ষে? মেয়েদের দলের বিপক্ষে। মেয়েরা সবাই আরশাদের বোন, তবুও বিয়ে বাড়িতে পা রাখার পর থেকে আরশাদের চোখের বিষে পরিণত হয়েছে তারা। তাদের কুবুদ্ধির কারণে তো বেচারা দুদিন ধরে বউহীনতায় ভুগছে। আরশাদ হক কাউকে ছেড়ে দেয় না, প্রতিশোধ নেওয়ার এই মোক্ষম সুযোগ। আরশাদ হঠাৎ সুর পাল্টে বলল, কোন গানে নাচ করবি তোরা? রনি আনন্দে আত্মহারা হয়ে আরশাদকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ আরশাদ ভাই। আরশাদ প্রচন্ড এক ধমক দিয়ে বলল, স্যার, কম্পিটিশনের আর 12 ঘন্টাও বাকি নেই। কি নাচবি তোরা তার ঠিক নেই, আর এদিকে তুই হাঁটছিস। সরি সরি, গান ঠিক করেছি তো। তোমরা চলো হারিয়ে যাই, গানটার সাথে নাচবো। চলো হারিয়ে যায় আরশাদের ক্যারিয়ারের সুপারহিট গানগুলোর একটা। এই গানে তার হিপ হপের স্টেপগুলো দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আরশাদ তার মোবাইলে ইউটিউব থেকে গানটা প্লে করলো। বান্দরবনের সবুজ অরণ্যের মাঝে জমকালো সেট তৈরি করে গানটা শুটিং করা হয়েছে। এই গানে আরশাদের পরনের সাদা টি শার্ট আর লাল জ্যাকেট গানটার মতোই বিখ্যাত। গানটা শেষ হবার পর আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই স্টেপগুলো যদি তোরা হুবহু করতে চাস তাহলে কমপক্ষে 10-12 বছর সময় লাগবে। রনি অসহায় গলায় বলল। তাহলে উপায়? আরশাদ কন্টাক্ট লিস্ট থেকে একটা নাম্বার খুঁজতে খুঁজতে বলল, তোরা এক লাইনে দাঁড়িয়ে গানটার সাথে একটু হাত পা নাড়াচাড়া কর, আমি আসছি। আরশাদ বারান্দায় গিয়ে ফোন করলো শাহিনকে। চলো হারিয়ে যায় গানটার কোরিওগ্রাফি করেছিল সে। আরশাদ তাকে পুরো ঘটনা বুঝিয়ে বলল। আসলে গানে যে স্টেপগুলোতে আরশাদ নেচেছিল তা সত্যি অনেক কঠিন। রনিদের পক্ষে একদিনের মাথায় ওই জিনিস আয়ত্ত করা সম্ভব নয়। তাই সে শাহিনকে বলল এই গানটার সঙ্গে যায় এমন কোনো সহজ নাচের স্টেপ তৈরি করতে। শাহিন আশ্বাস দিয়ে বলল, অত্যন্ত সহজ কতগুলো স্টেপ গানটার সাথে সাজিয়ে সে 1 ঘন্টার মধ্যে ভিডিও করে পাঠিয়ে দিবে। 1 ঘন্টা পার হবার আগে শাহিন নতুন স্টেপের ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিল। এবারের স্টেপগুলো খুবই সহজ। সহজ বলে যে তার মাঝে কোনো সৌন্দর্য নেই এমনটা নয়। রনির মনে হলো এই স্টেপে ঠিকভাবে নাচতে পারলে প্রতিযোগিতা তারাই জিতবে। শাহিনের ভিডিও প্লে করা হয়েছে আরশাদের ল্যাপটপে। তারা 4 জন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নতুন স্টেপগুলো আয়ত্ত করার চেষ্টা করছে। আর একটু ভুল হলেও আরশাদ করা শিক্ষকের মতো ধমকাধমকি করছে। সেলিনা হক রান্নাঘরে বসে মশলা বাড়ছেন। বাড়িতে কাল প্রচুর রান্না বান্না। আগে থেকে প্রস্তুতি না নিয়ে রাখলে বিপদে পড়তে হবে। যদিও আরশাদের চাচি ফুপুরা তার সঙ্গে থেকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু সেলিনা হক সবাইকে বিশ্রাম নিতে পাঠিয়ে দিয়ে নিজেই সব করছেন। সারাদিন প্রচুর ধকল গেছে, এখনো যাচ্ছে, তবুও কোনো কষ্ট হচ্ছে না তার। বহু বছর পর এমন উৎসবের রং লেগেছে তার বাড়িতে। প্রিয় মুখগুলো একসঙ্গে দেখতে পাচ্ছেন। এর থেকে আনন্দের আর কি বা হতে পারে। হঠাৎ আসফিয়ার আগমন ঘটল রান্নাঘরে। আসফিয়া টুলের উপর বসতে বসতে হাস্যোজ্জ্বল গলায় বলল। সেলিনা হক মশলা বাটায় বিরতি দিয়ে সোজা হয়ে বসতে বসতে বললেন, ছেলেটাকে কতদিন পর এমন হাসি খুশি দেখছি, আমার যে কি আনন্দ হচ্ছে। আরশাদ আরেকবার বিয়ে করার বায়না ধরে ভালোই করেছে, আমরা সবাই আনন্দ করতে পারছি। আমাদের পরিবারে বিয়ের অনুষ্ঠান হয় না অনেক বছর হলো, তাই না মা? নৌসিনের সঙ্গে বিয়ের পরও তো কোনো অনুষ্ঠান করেনি আরশাদ। নিমিষেই গম্ভীর হয়ে গেল সেলিনা হকের মুখভঙ্গি। তিনি কিছুতেই চাইছিলেন না এই বিয়ে বাড়িতে কেউ নওশিনের প্রসঙ্গে কথা বলুক, অথচ তার মেয়ে এই প্রসঙ্গ তুলল। আসফিয়া আবারও বলল, একটা সত্যি কথা বলবো মা, নওশিনের কে কখনো আমার এই পরিবারের সদস্য বলে মনে হতো না। যখনই আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান আসতো মনে হলো বাইরে কোনো অতিথি বেড়াতে এসেছে, অথচ ওরা মাত্র কয়েকদিনের মাঝে এই পরিবারটাকে আপন করে নিয়েছে। সকলের সঙ্গে হাসছে, গল্পগুজব করছে। সেলিনা হক কঠিন গলায় বললেন, আমার বৌমার সঙ্গে ওই বদ মেয়েটার তুলনা করবি না তো। আসফিয়া অবাক গলায় বলল, ও মা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি ভুল কিছু বলেছি? ঠিক ভুল বুঝি না। ওই মেয়েটার নাম এই বাড়িতে কখনো তুলবি না, এটাই আমার শেষ কথা। ওই মেয়ের কারণে আমার ছেলে 4টা বছর পরিবার থেকে আলাদা থেকেছে। আরশাদ যখন নিজের জীবনটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো, তখন ওই মেয়ে আমার বৌমাকে তার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। সি, মেয়ে মানুষ এত খারাপ হয়? আসফিয়া ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, থাক, ওসব কথা আর নাই বা বলি। আরশাদ ভালো আছে, এটাই বড় কথা। সেলিনা হক আদ্র গলায় বললেন, তার উপর আমি আজীবন কৃতজ্ঞ থাকবো জানিস। ওর কারণেই তো আমার ছেলেটা নতুন করে বাঁচতে শিখেছে, স্বাভাবিক হতে শিখেছে।
সবাই বলে ওরা অনেক ভাগ্যবতী বলে আরশাদকে পেয়েছে, অথচ আমার কি মনে হয় জানো মা, কি? আরশাদ অনেক ভাগ্যবান, সেজন্যই ওরাকে পেয়েছে। মেয়েটার কি প্রয়োজন ছিল আরশাদের অসুস্থ মনটাকে সুস্থ করে তোলার, আরশাদের অতীত নিয়ে মাথা ঘামানোর? বাংলা ঘরের মেঝেতে ঘুমের আয়োজন চলছে। দিশা কোথা থেকে যেন বিশাল একটা পাটি জোগাড় করেছে। পাটির ওপরে পরপর দুটো চাদর বিছানো হয়েছে। দিশা ও মেহেরের সঙ্গে যোগ দিয়েছে টগর ও নূপুর। এরা দুজন আরশাদের ফুফাতো বোন। কথা ছিল এরা চারজন মেঝেতে ঘুমাবে আর ওরা আর আসফিয়া বিছানায়, কিন্তু এদের নিচে রেখে বিছানোর ঘুমানোর মেয়ে ওরা নয়, সেও ও মেঝের বিছানায় যোগ দিল। মেয়েরা একসঙ্গে হইচই করছে, ঠিক তখনই মোবাইলের নোটিফিকেশনের শব্দ কানে এলো ওরার। ভাগ্যিস শব্দটা শুনতে পায়নি। মেহের শুনলেই তো ছুটে এসে মোবাইলটা কেড়ে নিয়ে যেত। আরশাদ মেসেজ পাঠিয়েছে, ওরা আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পিছনের দিকটাতে আমার সঙ্গে দেখা করতে পারবে। ওরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো। আর কোনো মেসেজ এলো না অপর প্রান্ত থেকে। আরশাদ কি তবে অভিমান করলো ওরার উপরে? পর মুহূর্তে আবার ওরার মনে হলো ওরা লিখলো। একটু পর রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। কর্মব্যস্ত দিনটা অবশেষে শেষ হলো। উৎসব মুখর বাড়িটার ব্যস্ততা কয়েক ঘন্টার জন্য থেমে গেল। রাতটা পেরোলেই তো শুরু হবে আসল উৎসব। বাড়ির সবগুলো বাতি নিভে গেছে। দিনভর খাটাখাটনি শেষে সকলেই ক্লান্ত, তাই ঘুমে তলিয়ে যেতে কারোরই বেশি একটা সময় লাগলো না। ওরা অপেক্ষা করছে বাংলা ঘরের সকলের ঘুমিয়ে পড়ার। ক্লান্তি এখনো কাবু করতে পারেনি দিশা এবং মেহেরকে। বাতি নিভে যাওয়ার পরও এরা ফিসফিস করে একে অপরের সঙ্গে গল্প করছে। ওরা দুশ্চিন্তা দূর করে আসফিয়া এক ধমক দিয়ে বলল, এবার থাম তোরা, কাল সকাল সকাল উঠতে হবে। আসফিয়ার এক ধমকে নিশ্চুপ হয়ে গেল দুজনে। মনে মনে যেন ওরা হাঁপ ছেড়ে বাঁচল। আধা ঘন্টার মতো পার হয়েছে। ওরা বুঝতে পারছে না এরা কেউ ঘুমিয়ে আছে নাকি জেগে। নিঃশব্দে উঠে দাঁড়ালো ওরা। ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল দরজার দিকে। তার মানে কেউ জেগে নেই। জেগে থাকলে তো তার উঠে যাওয়ার টের পেয়ে বলতো, কোথায় যাচ্ছ ভাবি? কেউ এমনটা জিজ্ঞাসা করলে ওরা বলতো। যেহেতু কেউ জেগে নেই তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা বাংলা ঘরের বাইরে বেরিয়ে এলো। ভাগ্যিস দরজায় শব্দ হয়নি। এমনিতেই চারিদিক নিস্তব্ধ। ছোট্ট একটা শব্দ হলেই তো কারো না কারোর জেগে যাওয়ার কথা। এই বাড়ির পেছন থেকে সুন্দর একটা বাধাই করা পুকুর। পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা আছে। সেখানে একবার চোখ বুলিয়ে নিল ওরা। আরশাদকে কোথাও দেখা যাচ্ছে না। ওরাকে দেখা করতে ডেকে শেষমেশ নিজেই ঘুমিয়ে পড়লো নাকি? 7-5 ভাবনার মাঝে এগিয়ে যাচ্ছে। আচমকায় পেছন থেকে একটা হাত হ্যাঁচকা টানে তার হাতটা ধরে তাকে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিল। আকস্মিক এই ঘটনায় ওরার আত্মা উড়ে যাওয়ার উপক্রম হলো। অথচ যে মানুষটা এমন ঘটালো তার মুখভঙ্গি একেবারেই শান্তশিষ্ট। এক দৃষ্টিতে ওরার দিকে তাকিয়ে আছে আরশাদ, যেন হাজার হাজার বছর তাকে দেখেনি। ওরা সরে যেতে যাবে ঠিক তখনই তার কোমর জড়িয়ে আবারও দেয়ালের সঙ্গে চেপে ধরল আরশাদ। ওরা কিছু বুঝে ওঠার আগেই নিজের শীতল ঠোঁটের স্পর্শ দিল তার ঠোঁটে। ওরা সঙ্গে সঙ্গে আটকে উঠে তার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, আরশাদ নেশাভরা গলায় বলল, আমার বউকে আমি আদর করছি, এতে সর্বনাশের কি হলো? ওরা ভয়ার্ত কণ্ঠে বলল। আরশাদ ব্যস্ত গলায় বলল, আসুক। ওরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরশাদ আবারও ব্যস্ত হয়ে পড়ল তার ঠোঁট দুটো নিয়ে। প্রথম দিকে বারবার ওরা ছাড়ানোর চেষ্টা করছিল তাকে, তবে এক পর্যায়ে সে নিজেই কোথায় যেন হারিয়ে যায়। ডুবে যেতে থাকে আরশাদের ভালোবাসাময় জগতে। নিজের অজান্তে কখন যেন শক্ত করে জড়িয়ে ধরেছে আরশাদকে। দুজনে এভাবে কতক্ষণ ছিল সেই সময়ের হিসাব কারোর কাছেই নেই। অনেকটা সময় পর আরশাদ ওরার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তার কপালে কপাল ঠেকালো। দুজনেই সমান তালে হাঁপাচ্ছে। আরশাদের উত্তপ্ত নিঃশ্বাসগুলো একটু একটু করে পাগল করে তুলছে ওরাকে। আরশাদ যতবারই তার কাছে আসে ততবারই এই বিচিত্র লজ্জায় রঙে
রেঙে উঠে তার সমস্ত অন্তরাত্মা। আজও তার ব্যতিক্রম হলো না। লজ্জায় চোখ দুটো বুজে দাঁড়িয়ে আছে ওরা। তবুও বেশ বুঝতে পারছে আস্বাদের তৃষ্ণার্ত চোখ দুটো নিষ্পলক তার দিকেই চেয়ে আছে। ওরা চোখ দুটো বন্ধ রেখে অস্পষ্ট গলায় বলল। আস্বাদ ভ্রুকুচকে বলল, যাবে মানে? আমি কি তোমাকে শুধু চুমু খেতে ডেকেছি? আস্বাদের এমন কথায় ওরার লজ্জারা কয়েক গুণ বেড়ে গেল। ওরা কম্পিত স্বরে বলল, শখ মিটিয়ে দেখবো তোমাকে। একবার কল্পনা করে দেখো, গত 2 দিন কি কষ্টে কাটিয়েছি আমি। ওরা চোখ দুটো খুলে হাসি হাসি মুখে বলল, কি বলে? আস্বাদ হেসে বলল, ঠিকই তো বলে, আমি আসলে একটু বেশি বউ পাগল। এরকম বউ থাকলে কেউ বউ পাগল না হয়ে পারে? ওরা মুচকি এসে চুপ করে রইল। ওরা আমার সাথে একটা জায়গা যাবে? ওরা হতবাক হয়ে বলল। আস্বাদ জোর দিয়ে বলল, হ্যাঁ, এখন। ওরা ভয়ার্ত কণ্ঠে বলল। আস্বাদ হালকা গলায় বলল, এত ভীতু কেন তুমি? ভয় পেলে প্রেমটা করবে কি করে? আস্বাদ দুষ্টুমি মাখা গলায় বলল, কেন? বিয়ে হয়ে গেছে বলে প্রেম করা যাবে না? আরশাদের জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়ে ওরা এই একটা জায়গায় যেতে রাজি হলো। দুজনে হাত ধরে সাবধানে বাড়ির মূল দরজা খুলে বেরিয়ে গেল। আরশাদ কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না ওরা। বুঝতে যে খুব চাইছে এমনটাও নয়। রাতের অন্ধকারে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার মাঝে অন্যরকম এক প্রশান্তি কাজ করে। মিনিট কয়েকের মাঝে তারা পৌঁছে গেল একটা চা বাগানে। পাহাড় ঘেরা বাগানে সরু রাস্তার দুপাশেই চা গাছ। দুজনে পাশাপাশি হাঁটার মতো জায়গা নেই। ওরা সামনে হাঁটছে, তার হাতটা ধরে রেখে তার পেছনে হাঁটছে আরশাদ। একটা জায়গায় গিয়ে দাঁড়ালো দুজনা। এখান থেকে পুরো চা বাগানটা দেখা যাচ্ছে। চাঁদের চকচকে আলো এসে পড়েছে আরশাদের মুখের উপর। তার চেহারার স্নিগ্ধতা যেন এতে 1000 গুণ বেড়ে গেছে। আরশাদ হঠাৎ স্মৃতিচারণ করে বলল, ছোটবেলায় আমার যখন রাতে ঘুম আসতো না, তখন চুপি চুপি চলে আসতাম এখানে, গভীর রাত পর্যন্ত বসে থাকতাম। ওরা বলল, না, বরং ভেতরে ভেতরে একটা থ্রিল কাজ করতো। এখন যেমন সবাইকে ফাঁকি দিয়ে তোমাকে এখানে নিয়ে আশায় থ্রিল কাজ করছে। ওরা হেসে বলল। আরশাদ মুচকি হাসি হেসে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল। ওরা? আরশাদ তার মোহনীয় গলায় বলল, তুমি এই পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসো? ওরা সঙ্গে সঙ্গে দৃঢ় গলায় বলল। আরশাদ অন্যমনস্ক গলায় বলল, তুমি তো জানো আমি কেমন। সেই কবে থেকে দেখছো আমাকে। হঠাৎ রেগে যাই, রেগে গেলে কিছু না ভেবেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। এমন সব পাগলামি করি, সহ্য করতে পারবে তোমাকে? কারণ আমার ভয় হয় কখনো যদি রেগে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, আর তুমি যদি কষ্ট পেয়ে আমাকে ছেড়ে চলে যাও, আমি তো বাঁচতে পারবো না তাহলে। ওরা আতকে উঠে বলল। ওরা এক মুহূর্ত অপচয় না করে শক্ত করে জড়িয়ে ধরল আরশাদকে, যেন দুহাত দিয়ে আগলে রেখে তার এই অহেতুক ভয়গুলো দূর করার চেষ্টা করছে। আরশাদও জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো। ওরা কোমল স্বরে বলল, প্রমিস করো। স্টেজের সামনে রীতিমতো ঝগড়া বেঁধে গেছে দিশা ও রনির মাঝে। কে আগে পারফর্ম করবে এই নিয়ে ঝগড়া। রনি ঝাঁঝালো কণ্ঠে বলল, খুব না, ইকুয়ালিটির গান গাও। এখন আবার এসেছ লেডিস ফার্স্ট দাবি নিয়ে। বন্ডামির একটা লিমিট থাকা দরকার। দিশা দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বলবে না রনি। আমি মোটেও বলিনি লেডিস ফার্স্ট। আমরা আগে পারফর্ম করব, কারণ সব থেকে বেশি প্র্যাকটিস আমরাই করেছি। বেশি প্র্যাকটিস করলে আগে নাচতে দিতে হবে, এটা আবার কোন দেশের লজিক? তোমরা বেশি বেশি প্র্যাকটিস করেছো কারণ তোমরা নাচতে পারো না। দিশা অগ্নিদৃষ্টিতে রনির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, দেখা যাবে আজকে চেকটা কে পায়। আসফিয়া ছুটে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, কি বাচ্চাদের মতো শুরু করলি তোরা দুজন? দিশা ঠোঁট উল্টে বলল, আপা, আমরা কত কষ্ট করে 2 দিন প্র্যাকটিস করলাম, এখন নাকি ওরা আগে পারফর্ম করবে?
আসফিয়া ঠান্ডা গলায় বলল, আয় কয়েন টস করি, যে জিতবে সে আগে পারফর্ম করবে। কয়েন টসের সিদ্ধান্তে রনিকে সন্তুষ্ট মনে হলো, দিশাকে খুব একটা সন্তুষ্ট বলে মনে হলো না। দিশা গোমরা মুখে বলল, আমি শাপলা নিব। আচ্ছা বাবা, এই রনি, তোর কোনো আপত্তি নেই তো? রনি কৃত্রিম হাই তুলে বলল, না, আমরা আবার কিসের আপত্তি থাকবে? শাপলা টাপলা এমনিতেও মেয়েদের জিনিস। দিশা তার অগ্নিদৃষ্টি এখনো নিক্ষেপ করে যাচ্ছে রনির দিকে, যদিও সেই দৃষ্টিতে খুব একটা গা মাখাচ্ছে না রনি। আসফিয়া একটা 5 টাকার কয়েন ছুঁড়ে মারল আকাশে, সঙ্গে সঙ্গে কয়েনটা আবারও ফিরে এলো তার হাতের মুঠোয়। আসফিয়া হাসি হাসি মুখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।